সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুসলিম জাহানের স্বপ্নের বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল। এদিকে ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। অপরদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ায় বেসামরিক হতাহত ৪১,০০০। আরও থাকছে নজিরবিহীন আত্মহত্যা ইসরায়েলি বাহিনীতে নেপথ্যে কি, এবং সবশেষে থাকছে রাতভর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৪। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মুসলিম জাহানের স্বপ্নের বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল। ১৯৯২ সালে ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। ৩৩ বছর পর একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। এই কর্মসূচিতে অনর ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই রেজিনগরে জড়ো হতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। প্রায় ৪০,০০০ মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের দাবি, শনিবার মুরাদিঘির কাছে ২৫ বিঘা জমিতে প্রায় ৩ লাখ মানুষ সমবেত হবেন। এই কর্মসূচিতে শুধু স্থানীয় মানুষই নয়, বিভিন্ন রাজ্য থেকেও ধর্মীয় নেতারাও অংশ নিতে চলেছেন। এই অনুষ্ঠানে সৌদি আরব থেকে ধর্মগুরুরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন হুমায়ুন কবির। বিশাল এই জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তৎপর হুমায়ুন কবির। সংবাদ মাধ্যমকে তিনি জানান, নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্ধারিত সভাস্থলে পৌঁছে হুমায়ুন কবির সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মাত্র ৩ কাঠা জায়গার ওপর এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা লাগবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ২ মেদিনীপুরের বহু মানুষ আর্থিক সহযোগিতা করবেন। তিনি আরও স্পষ্ট করে বলেন, রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, এটা আমি কোনোভাবেই গ্রহণ করব না। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় তাকে রেজিনগর থানায় কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়। তবে এর আগেই তিনি সংবাদ মাধ্যমকে জানান, প্রস্তুতি চলছে পুরোদমে। এদিকে ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সত্ত্বেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন। তিনি বলেন, ৬টির মধ্যে ২টি রিঅ্যাক্টর ইউনিট ইতিমধ্যে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন। ২ দিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ভারতের বেশিরভাগ পণ্যের ওপরই ৫০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। অপরদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ায় বেসামরিক হতাহত ৪১,০০০। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক জানিয়েছেন, ২০১৪ সালে সংঘাত শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনের হামলায় ১৩,০০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮,০০০ মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন ২৩৭টি শিশু। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নবস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরোশনিক বলেন, ২০১৪ সালে সংঘাত শুরুর পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা ৪১,০০০-এ পৌঁছেছে। এর মধ্যে প্রায় ১৩,০০০ মানুষ মারা গেছেন।
মিরোশনিক আরও জানান 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ইউক্রেনের হামলায় 1091টি শিশু আহত এবং 237টি শিশু নিহত হয়েছে। তিনি বলেন, এসব হাতাহাতের ঘটনা ঘটেছে রুশ ভূখণ্ড সহ ডনবাস অঞ্চলে, যেখানে ইউক্রেনীয় বাহিনী নিয়মিতই গোলাবর্ষণ চালিয়ে আসছে। মিয়ামিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক আলোচনায় ট্রাম্প শান্তি পরিকল্পনা। এদিকে ইউক্রেন সংকটে সম্ভাব্য মীমাংসার অংশ হিসেবে সীমান্ত বা ভূখণ্ড সংক্রান্ত সমঝোতা এখনও বিবেচনায় আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র। মার্কিন ভিত্তিক গণমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য দিয়েছে। মার্কিন ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে আলোচনাগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়, 2 ঘণ্টা ধরে চালে। শুক্রবার সকালে পুনরায় বৈঠক হয় এবং শনিবার পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে। পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের 28 দফার খসড়া শান্তি পরিকল্পনা। ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান সমঝোতাকারী রস্তেম উমেরভ এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আন্দ্রে নাতভ। মার্কিন পক্ষ থেকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা এবং জামাতা জারেড কুশনার। আরও থাকছে নজিরবিহীন আত্মহত্যা ইসরায়েলি বাহিনীতে, নেপথ্য কি? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার অনবদ্যভাবে বেড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। খবর অ্যান্ডু। ইসরায়েলি সামরিক বাহিনী প্রকাশিত অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 2023 সালের 7 ডিসেম্বর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভয়াবহভাবে। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানায়, চলমান যুদ্ধজনিত তীব্র মানসিক চাপকেই এই আত্মহত্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের 7 ডিসেম্বর থেকে বছরের শেষ পর্যন্ত 7 জন সক্রিয় ইসরায়েলি সেনা আত্মহত্যা করেন। 2024 সালে আত্মহত্যার ঘটনা আরও বেড়ে দাঁড়ায় মোট 21 জন এবং 2025 সালের শুরু থেকে এই পর্যন্ত অন্তত আরও 20 জন সেনা আত্মহত্যা করেছেন। এই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যুদ্ধের আগে প্রতি বছর গড়ে দেশটির সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা ছিল প্রায় 12 জন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই হার প্রায় দ্বিগুণে পৌঁছেছে। গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, যুদ্ধক্ষেত্রে ভয়াবহ অভিজ্ঞতা, লাগাতার সহিংসতা এবং মানসিক আঘাতের কারণে সেনাদের মধ্যে মারাত্মক মানসিক চাপ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং সবশেষে থাকছে রাতভর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত 4। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার দিগগত রাতে 2 দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তান কর্তৃপক্ষ। 2574 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখা বরাবর অবস্থিত আফগানিস্তানের শহর স্পিন বোলদাক থেকে বাসিন্দারা সারা রাত ধরে পালিয়ে গেছেন। কান্দাহার শহরের একটি মেডিকেল সূত্র বিবিসি পোস্টকে জানিয়েছে, স্থানীয় হাসপাতাল 4 জন মৃতদেহ গ্রহণ করেছে। অন্যদিকে পাকিস্তানের দিকে 3 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংঘাত এমন এক সময়ে শুরু হলো যখন 2 মাসেরও কম সময় আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় পক্ষে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর এটা ছিল 2 পক্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের সমাপ্তি, যদিও তারপর থেকে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। ইসলামাবাদ সরকার দীর্ঘদিন ধরে আফগানিস্তানের শাসক তালেবানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলো প্রায়ই পাকিস্তানে হামলা চালায়, তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব ব্যর্থতার জন্য পাকিস্তান অন্যকে দোষারোপ করেছে বলে অভিযোগ করে আসছে। উল্লেখ্য, গত সপ্তাহে উভয় পক্ষের প্রতিনিধি দল বৃহত্তর বিরোধ নিষ্পত্তির জন্য সৌদি আরবে 4র্থ দফায় আলোচনায় মিলিত হয়েছিল। যদিও কোনো চুক্তি হয়নি, তবে সূত্র জানায় উভয় পক্ষ যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছিল। সেই ঐক্যমত সত্ত্বেও এই রক্তক্ষয়ী সংঘাত আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলল। উভয় পক্ষই রাতভরের 4 ঘণ্টার এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে। তবে কে প্রথমে গুলি চালায় তা নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানকে বিনা উস্কানিতে গুলিবর্ষণের জন্য অভিযুক্ত করেছেন। একটি বিবৃতিতে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, উপযুক্ত এবং তীব্র জবাব দিয়েছে। পাকিস্তান তার পারদেশিক অখণ্ডতা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে তালেবানের এক মুখপাত্রের দাবি, পাকিস্তান আবারও হামলা শুরু করেছে এবং তারা জবাব দিতে বাধ্য হয়েছেন।